শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। আবহাওয়া দপ্তর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে সকাল 10:38 দিকে কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায়। ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কিন্তু কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল। কেঁপে ওঠে সারা দেশ, ভয় আর আতঙ্ক। ছুটোছুটি করছেন বহু মানুষ, যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে। সকাল 10:38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ 3 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও দুইজনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইলো। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো, ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল। মানে 2টা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে দেখলাম ভাই। আমার শরীরে পশম একটা সব পছন্দ দাঁড়াবে আমার ভাই। বাসার ছাদে একটা 3 ফিটের ছিল, রেলিং ছিল। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক 3 ভাই। তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি। ওনার বাসার মালিক 3 ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন। এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে কেঁপে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাটগুলো যেন করে বড় করে, জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তারা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। বংশালের এই ভবনটির মতো আরও অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের বক্তব্য, যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায়। তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার সহ বাসিন্দাদের। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7 তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন। একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। যাতা খাইছি, আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাঁপানি দিছে, ওই কাঁপানির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে, এমন একটা শব্দ হয়েছে। একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক।
তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনে পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে। মনে অবস্থাতে একদম কেমন হয়ে গেছে, কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে গেছে, কারণ আমাদের আর কোনো প্রক্রিয়া নাই। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। আর নাতিন রে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কিছু শুনি না। এরপর চিল্লাবেলা না হ্যাঁ দেখিছি দেখি না, বইয়ের বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসলো, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি। বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বলল সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জীবদ্দশায় অনেকেই দেখেনি ভূমিকম্পের এমন মাত্রা। 5.7 মাত্রার মাঝারি শক্তির ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই ভবন থেকে নামতে গিয়ে আহত হন। ভূকম্পনের আঘাতে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, তবে তাতেই ভয়াবহভাবে কেঁপে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বাইরে সে মাত্রা অনুভূত হয়েছে কিছুটা কম। আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীতে হওয়ায় ঢাকায় ঝাঁকুনি বেশি ছিল। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই যেভাবে পেরেছে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। আতঙ্কে বসবাসের স্থান উঁচু দেয়াল ছেড়ে সমবেত হয়েছেন উন্মুক্ত স্থানে। ফ্লাইওভার থেকে হাঁটতেছিলাম, তখন পুরো ফ্লাইওভারটা কাঁপতেছিল, আমরা পুরো আতঙ্কে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে, উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাঁপি শুরু করছে। নদীতে নৌকা যেরকম ধুলে গাড়িটা এরকম ঝুলছিল, ভয় পেয়ে গেলাম। আমার বন্ধু বলতেছে কি দেখ ওই গাড়িটা কাঁপতেছে। তো আমরা প্রথমে বুঝতে পারি নাই, তো কিছুক্ষণ 10 সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ে। ভারত বধের দিনে দুর্যোগ বুঝতে পেরে ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসে মানুষ।
আতঙ্কে অনেকেই হুড়োহুড়ি করেন। খুব ভয় পেয়ে এসে পড়ছি, আমরা খুব ভীতু, ভয় পেয়েছি। আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি, তখন দেখতেছি খালি কাঁপতেছে, নাস্তা থুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি। শোয়ার থেকে উঠছি আবার শুয়ে পড়ছি, এরকম একটা ঝাঁকি দিল শরীরটা। আরও কয়েকবারই এরকম সম্মুখীন হয়েছি, কিন্তু এবারে যেটা হয়েছে এটা কিন্তু আমরা আতঙ্কিত হয়ে গেছি। আমি জীবনে কখনো চিন্তাই করিনি যে এত বড় জাগতিক ভূমিকম্প হইতে পারে। ভয়ঙ্কর সেই অবস্থার কথা জানান সাধারণ মানুষ। বলেন এমন কম্পন এর আগে কখনোই অনুভূত হয়নি তাদের। তখন এরকম করে খালি কাঁপতে আছে, আটকা ডরাই গেছে, আমি স্ত্রী দিয়েছি সকল তো কইতে আছে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে, এই যেমন আতঙ্ক হয়ে গেছে। আমার জীবনে এরকম দেখি নাই। আমার জীবনে ফার্স্ট দেখলাম ভূমিকম্প। আমি যখন কাজ করতেছি, খারাপ ছিলাম, তখন ধাক্কা এমন মানে হারাইতেছে। পরে যে শরীরটা সব লড়তেছে, ওয়াল লড়তেছে, সারাটা ওয়াল লড়তেছে। হ্যাঁ, আমার ওয়াইফ গেছিল বাথরুমে, হ্যাঁ, উন্দুয়া পড়ে গেছে। ভয় পাইছি, মানে ঘর লড়তেছে, আর আমি বাচ্চারা নিয়ে নিচে নামে আসছি দৌড়াইয়া। ঢাকার মতো ঘনবসতি শহরে ভবন ভেঙে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ভূমিকম্পের পর সময় যত গড়াচ্ছে, আহতের সংখ্যা বিভিন্ন স্থান থেকে আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন, সেই খবরগুলো জানবো। ঢাকা মেডিকেলের খবর জানতে চাই, সহকর্মী রাজীব আহমেদ সেখান থেকে যুক্ত আছেন। রাজীব, সেখানকার যারা আহত, যারা ভর্তি হয়েছেন তাদের কথা তো জানতে চাই, তার পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, হাসপাতালে যারা ছিলেন ওই মুহূর্তে ভূমিকম্পের সময়টায় তাদের মধ্যে কি আতঙ্কের সৃষ্টি হয়েছিল, এবং সেই মানুষগুলো সেখানে যারা অবস্থান করছিলেন, যারা রোগী ছিলেন, সেই খবর আপনার মাধ্যমে জানতে চাই, কি বললেন তারা? মেডিকেলে আমরা এই পর্যন্ত প্রায় 42 জনের ভর্তি হওয়ার কথা শুনে চিকিৎসা নেওয়ার তথ্য পেয়েছি। এর মাঝখানে আপনার এই মুহূর্তে 5 জন ভর্তি আছে, বাকি সবাই প্রাথমিক চিকিৎসা শেষে তারা হসপিটাল ত্যাগ করেছেন। এবং আমরা এই মুহূর্তে জানি যে এখানে একজন আশঙ্কাজনক রোগী আইসিইউতে ভর্তি আছে, কারণ তিনি নরসিংদী থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল আসেন এবং এই মুহূর্তে সে আশঙ্কাজনক হবক আইসিইউতে রয়েছেন। এবং সেই সাথে আপনার ঢাকা মেডিকেলে মুগ্ধ হসপিটালে একজন লোক মারা গেছে, সেই লাশটা ঢাকা মেডিকেল আনা হচ্ছে। এই পর্যন্ত দুইজনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। কিন্তু এখন ওই মুহূর্তে এরকম রোগীর কোনো চাপ নেই, এবং যা দুপুরের পর থেকে যা রোগী এসেছেন, কিন্তু এখন যারা ভর্তি রয়েছেন তারাও প্রাথমিক চিকিৎসা শেষে বের হওয়ার প্রাথমিক অবস্থায় তাদের চিকিৎসা চলছে। এবং তারা আমাদেরকে ঢাকা মেডিকেল থেকে জানানো হয়েছে এই মুহূর্তে 5 জন মোট ভর্তি রয়েছে। এবং এই পর্যন্ত ঢাকা মেডিকেলে সারাদিনে 42 জন চিকিৎসা নিয়েছেন। এবং অন্য যারা অন্য যারা ভর্তি আছেন বা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা মোটামুটি অবস্থা রয়েছে, কিন্তু একজন রোগীর আশঙ্কাজনক অবস্থা আইসিইউতে ভর্তি রয়েছে। এই হচ্ছে সর্বশেষ ঢাকা মেডিকেলের বর্তমান তথ্য। জি রাজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর পঙ্গু হাসপাতালে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সেখানকার অবস্থা জানাবেন, যারা আহত, যারা সেখানে ভর্তি রয়েছেন তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? পাশাপাশি আরেকটি বিষয়, ভূমিকম্পের সময় ওখানে যারা অবস্থান করছিলেন, যেসব রোগীরা ছিলেন যারা বের হতে পারেননি, তাদের মধ্যে মানসিক একটি বিপর্যয় বা একটি ভয় তো অবশ্যই রয়েছে, সেই খবরগুলো কি আপনি কালেক্ট করতে পেরেছেন কিনা? ইশরাত, পঙ্গু হাসপাতালে কিন্তু মূলত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে যারা মূলত হাত পা ভেঙে যেসব রোগীরা আসেন তারাই কিন্তু এই জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসাগুলো নিয়ে থাকেন। এবং ভূমিকম্পের সময়ও কিন্তু এখানে বেশ কয়েকজন রোগী অবস্থান করছিলেন। তারা কিন্তু মূলত তারা যেটি জানিয়েছে যে ভূমিকম্পের সময় বেশ আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন তারা। তার পাশাপাশি এই ভূমিকম্পের ঠিক পর থেকেই যারা এই জরুরি বিভাগে এসেছেন তাদের সংখ্যাও কিন্তু মোটেও কম না। এখন পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে শেষ পর্যন্ত আমরা 99 জন জানতে পেরেছি, যে অর্থাৎ ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে বিভিন্নভাবে আহত হয়ে কিন্তু এখন পর্যন্ত প্রায় 99 জন এই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই আসলে প্রাথমিক চিকিৎসার পরপরই বাড়ি ফিরে যেতে পেরেছেন, কিন্তু কয়েকজন অর্থাৎ 14 জনের মতন তারা কিন্তু গুরুতর আহত অবস্থায় এখনো পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন আতঙ্কগ্রস্ত হয়ে বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছেন, বিল্ডিং কিছুটা
কিছুটা নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কায় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়াতে তারা গুরুতর আহত হয়েছেন, মাথায় চোট পেয়েছেন, পা ভেঙে গেছে অনেকের। এমন রোগীর সংখ্যাও কিন্তু কম নয় এবং আমরা দেখেছি যে ভূমিকম্পের পর থেকেই কিন্তু এই যে জরুরি বিভাগে একের পর এক আহত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীগুলো এসেছে এবং আমরা বিকেলের পর থেকে যেটি লক্ষ্য করতে পারছি যে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আহত রোগীরা কিন্তু তারা এখানে এসেছেন এবং সেই রোগী এবং স্বজনদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা মূলত ভূমিকম্পের যে তীব্রতা তাতে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ব্যথা পেয়েছেন, কেউ কেউ ভবনের রুমের মধ্যেই কিছু একটা ভারী কিছু পরে আহত হয়েছেন, এমন রোগীও কিন্তু এখানে পেয়েছি আমরা। পাশাপাশি এই হাসপাতালের কথা যদি একটু বলতে চাই, রোগীরা প্রাথমিকভাবে এই পঙ্গু হাসপাতালে হাড় ভাঙা নিয়ে আসার পরপরই কিন্তু এখানে তাৎক্ষণিক চিকিৎসাটুকু তারা এই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যেন রোগীরা আসার পর থেকেই যেন তাদের প্রাথমিক তাৎক্ষণিক চিকিৎসাটুকু দেওয়া সম্ভব হয়। কিছুক্ষণ আগে আমরা হাসপাতালের পরিচালকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত যতগুলো রোগী এসেছে তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। 6টি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের যতগুলো নার্স আছে সবাই কিন্তু এই জরুরি বিভাগে সেবায় নিয়োজিত আছেন, যার কারণে এখন পর্যন্ত যে সকল রোগীরা এখানে এসেছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবেই তাদের যে চিকিৎসাটুকু সেইটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং পাশাপাশি তারা বলছেন যে বেলা গড়ার সাথে সাথে যেহেতু রোগীর সংখ্যাও বেড়েছে সেজন্য তাদের আসলে যারা ছুটিতে ছিলেন সেই সকল নার্সদের এনেও কিন্তু এখানে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাই আর কি যারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে, এমনটাই বলছিলেন চিকিৎসকরা। আশা করি পরবর্তীতেও আপনার কাছ থেকে আরো আপডেট পাবো আমরা। ধন্যবাদ আপনাকে রেদওয়ান। পুরান ঢাকার বংশাল এলাকায় যেতে চাই আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, সেখানকার খবর রাখছেন। টিপু, বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। সেখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তো অবশ্যই বিরাজ করছে, সেই এলাকার মানুষের খবর জানতে চাই, কি বলছেন তারা? ইসরাত, আতঙ্ক তো আসলে সারা দেশ জুড়েই বিরাজ করছে এবং বিশেষ করে যে জায়গাটির কথা বললেন বংশালের, যেখানে 3 জনের মৃত্যু হলো সেই জায়গাটাকে ঘিরে কিন্তু এখনও বেশ আতঙ্কে মানুষ রয়েছে। এবং আপনি জানেন যে 3 জন মারা গিয়েছেন তাদের সম্পর্কে যদি একটু বলি, একজন ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তার 52 ব্যাচের শিক্ষার্থী এবং সেই তার মা কিন্তু তার সাথে আহত হয়েছেন, তিনি এখনও চিকিৎসাধীন আছেন। এবং তার সাথে আরও যে 2 জন নিহত হয়েছেন সেই 2 জনের একজন আসলে তারা একই পরিবারের, একজন বাবা এবং একজন ছেলে আব্দুল রহিম, যিনি গুলিস্তানি ঢাকাতেই তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং তার সন্তান 12 বছরের সন্তান তার সাথে ছিল। বাজারে তারা গিয়েছিলেন আজকে শুক্রবার, আপনি জানেন যে বাবার হাত ধরে সন্তান আসলে বাজারে গিয়েছিল, ফলে সেখানে কিন্তু একটি রেলিং ভেঙে পড়ে এবং পরে সেটি তারা আহত হন এবং তারা নিহত হন। এবং এই মুহূর্তে আসলে মর্গের সামনে তাদের যে লাশ হস্তান্তর সেটি এখনও ঘটেনি। 3 জনের মরদেহ এখনও এখানে রয়েছে এবং আব্দুল করিমের যারা সহকর্মী রয়েছেন তারা মূলত এখন এখানে ভিড় করেছেন এবং এখানে আছেন এবং মূলত আসলে তারা যেটি বলার চেষ্টা করছেন যে তারা পোস্টমর্টেম ছাড়াই এই যে মরদেহ সেগুলোকে নিয়ে যেতে চান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পোস্টমর্টেম ছাড়া আসলে দেওয়ার সুযোগ নেই, নির্দিষ্ট একটি প্রক্রিয়া অনুসরণ করেই আসলে এই মরদেহগুলো তারা হস্তান্তর করতে চান। তো এই বিষয়গুলো নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আব্দুর রহিমের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে কথাবার্তা চলছে এবং বলাই যায় যে সবকিছু ঘিরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে টিপু। শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর। শত শত যাত্রীর মাথার উপর প্রচন্ড শব্দে কেঁপে ওঠে বিমানগুলো। বিমগুলো ফাটল দেখা দিয়েছে, বেশ কয়েকটি জায়গায় বসে পড়েছে পলেস্তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে। জরুরি ভিত্তিতে তলব করা হয় বুয়েট বিশেষজ্ঞদের। নান্দনিক নকশায় দেশের প্রধান বিমানবন্দরের টার্মিনাল ভবন দুটি তৈরি হয় 80-র দশকে। প্রায় সময়ই যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে দ্বিতীয় তলার বহির্গমন গেটগুলোর সামনের অংশ। 5.7 মাত্রার ভূমিকম্প যখন আঘাত হানে তখন শত শত যাত্রীর মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। কি আমার এই বয়সে এরকম ভূমিকম্প টের পাই রেখে হলো
মানে বিল্ডিং এর মধ্যে বাজনার মতন ঝনঝন ঝনঝন করে শব্দ হয়েছে। ঠাডা পড়লে, বৃষ্টি হলে ঠাডা, বাস পড়লে যেরকম শব্দ, ঠিক ওরকম একটা শব্দ হইলো। সবাই ভয়ে সবাই মনে করেন দৌড়ে ওদিক যাইতেছে, কেউ ওদিক যাইতেছে। ড্রাইভওয়েতে বাহিরের উঁচু সুবিশাল অংশটি মূল ভবনের সাথে আটকে আছে 16টি বিম দিয়ে। মাথার ওপর সেগুলোর কাঁপুনি আর শব্দ ভয় ধরিয়ে দেয় সবাইকে। বিমের গোড়ার অংশ থেকে খসে পড়তে থাকে পলেস্তারা। তরতরে কাঁপতেছে, মানে লোকজন নিজের সেফটি মানে ব্যাগ টু পালায় নিজে জানটা বাঁধানোর জন্য যেমনি পারছে এমনি দৌড় দিয়েছে। এই বিল্ডিং এর সঙ্গে এই বিল্ডিং এর মানে এটা কানেক্টেড যে তা না, মানে আগের থেকে এটা ডিজাইনে এরকমই আর কি। এখন যেটা হয়েছে পলেস্টারটা খুলে গেছে। ঝটিকা পরিদর্শনে আসে বুয়েটের প্রকৌশলীদের একটি দল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সবগুলো বিমের পলেস্তারা অংশগুলো পর্যবেক্ষণের পরামর্শ দেন তারা। এয়ারপোর্টের মেইন স্ট্রাকচার কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে ক্যানোপির একটা অংশে ওখানে বিমে একটা প্রবলেম হয়েছে। ভাগ্য যে এটা যে কোনো মানুষের উপর পড়ে। আমরা যেটা শুনলাম যে কন্ট্রাক্টর বলছে যে তার ডিজাইন ঠিক ছিল, কিন্তু ডিজাইনে টাই রড থাকার কথা ছিল, কিন্তু আমরা উপরে উঠে দেখলাম যে টাই রডের মধ্যে কোনো রডই নেই এবং কানেকশন নাই। তার মানে হচ্ছে কাগজপত্র ঠিকই আছে, কিন্তু ফিল্ডে যখন এক্সিকিউশন করতে যাচ্ছে তখন বন্ধ। ডেকে আনা হয় সিভিল এভিয়েশনের প্রকৌশলীদেরও। তৎপর হয়ে ওঠেন কর্মীরা। সেগুলো মেজর ওরকম সমস্যা নাই। এটাকে কি বলে, মানে কোন অংশ এটা? আপনার টাইভিম আর কি, টাইভিম দুইটা। এই যে ক্যানোপির এই অংশটা দেখছেন, এটার সাথে এটা টাইভিম না, এটা মাইনর কিছু ক্র্যাক বা প্লাস্টারই করছে যাতে আপনার সাধারণ যাত্রীদের গায়ে না পড়ে, এই জন্য আর কি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে বিমানবন্দর এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রায় ৪৫ বছর আগের তৈরি ভবনটি আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন আতঙ্কিত যাত্রীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। ভূমিকম্প মোকাবেলায় অবকাঠামো শক্তিশালী করা, নতুন ভবন তৈরির সময় সরকার ও রাজুকের কঠোর নজরদারি, পুরনোগুলোর পরীক্ষা করা এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভূমিকম্প নিয়ন্ত্রণের সুযোগ নেই, কিন্তু আইনের প্রয়োগ, দুর্যোগ পরবর্তী প্রস্তুতি, ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি কমানোর পথ। তিনটি সক্রিয় টেকটনিক প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান, ইউরেশিয়া, বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলের কাছাকাছি বাংলাদেশের অবস্থান। প্রতিনিয়ত প্লেটগুলো একে অপরের দিকে চাপ সৃষ্টি করছে। পূর্ব উত্তরাঞ্চল জুড়ে অবস্থান করছে কয়েকটি শক্তিশালী ফল্ট লাইন, যা ভৌগোলিকভাবে বাংলাদেশকে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে ফেলেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল মধ্যমমানের ঝুঁকিতে। অতীতেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে এই দেশে। 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রা, 50-এ আসামে 8.6 মাত্রা, 97 সালে সিলেটে 5.6 মাত্রার কম্পনে দেশের বিভিন্ন এলাকায় বড় মাত্রার ক্ষতি হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে বা বাহিরে হালকা ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়েছে। এর অর্থ এই অঞ্চলে ভূগর্ভস্থ চাপ বাড়ছে। এই চাপ যে কোনো সময় বড় ধাক্কায় রূপ নিতে পারে, শঙ্কা বিশেষজ্ঞদের। আবহাওয়া অফিস বলছে দেশে 30 বছরের মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। একটা 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। কারণ ভূমিকম্প হলে তো একটা সে শক্তি রিলিজ করে, জলাশয় বা নিচু ভূমি এগুলোকে ভরাট করে কিন্তু আমরা ঢাকা শহর আমরা কি করেছি, এক্সপান্ড করেছি। ঘনত্ব বেশি, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন যত্রতত্রভাবে আমাদের এটা গিয়েছে। তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমার এই বিল্ডিংগুলো 6 মাত্রার ভূমিকম্প সহনীয়। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বড় মাত্রার কম্পন হলে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। অবকাঠামো, ঢাকার অবস্থান বিবেচনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি মাত্রার তুলনায় বেশি হবে। আমাদের কিন্তু ডিজাইনগুলো কিন্তু ভুল নাই, কিন্তু যখন এক্সিকিউশনে যাচ্ছে এক্সিকিউশন প্রবলেম। তো রাজুককে আমরা গত 2013 সালে রানা প্লাজার পর থেকে বারবার বলছি যে এক্সিকিউশনের সময় যাতে একটা সুপারভাইশন রাখা হয়। রাজুকে দরকার নেই, থার্ড পার্টি রাখবে, রাজুককে সে ঘন ঘন রিপোর্ট দেবে। সেটা আমরা যদি এখন না শুরু করি, ভবিষ্যতে আমরা যত বাসাবাড়ি হবে, আমাদের ডিজাইন যতই ভালো থাক না কেন, এক্সিকিউশনের প্রবলেমের কারণেই আমাদের বিল্ডিংগুলোর ক্ষয়ক্ষতি বেশি। দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন এবং যতক্ষণ জার্ক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না। খালি ফায়ার সার্ভিসের সে প্রশিক্ষিত সরকারি বেতনভুক্ত জনগণ দিয়েই কিন্তু বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করা কখনোই যাবে না। ভূমিকম্পের জন্য স্পেশাল ইকুইপমেন্ট দরকার হয়ে থাকে। সরকার যদি স্পেশালি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কিছু ভলান্টিয়ার এখনো তৈরি হচ্ছে,
তাই সেটা ব্যাপকভাবে তৈরি করতে হবে। ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টা থেকে কয়েকদিন আফটার শকের ঝুঁকি থাকে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্পে প্রকম্পিত হওয়ার পর কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গে। কলকাতার পাশাপাশি মালদাতেও অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের পরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসাবাড়ি, অফিস সহ বিভিন্ন স্থাপনা থেকে বেরিয়ে খোলা রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। রাজ্য আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের। বিভিন্ন সময়ে ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের। 2 দশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় 2,83,000-এর বেশি মানুষের। 9.1 মাত্রার কম্পন অনুভূত হয়েছিল অন্তত 14টি দেশে। 2010 সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় 1,60,000 মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। 2004 সালে 26 ডিসেম্বর রীতিমতো তাণ্ডব নেমে এসেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে। 19 মিনিট স্থায়ী 9.1 মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া সহ 14টি দেশ, যাতে প্রাণ যায় 2,83,100 জনের। এটিকেই বলা হয় বিশ্বের স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। 1 বছর পর আরেকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীরে। পাকিস্তান ও ভারত 2 দেশ নিয়ন্ত্রিত ভূখণ্ডেই 7.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 87,000-এর বেশি মানুষ। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। আনুমানিক 87,500 মানুষের প্রাণ নিয়েছে সেই কম্পন। নেপালে 2015 সালে স্মরণকালে শক্তিশালী 2টি ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির 40% এলাকা। ভূমিকম্পের প্রভাবে বরফ ও ভূমিধস হয়েছিল এভারেস্টেও। ইতিহাস বলে বরাবরই অন্যান্য অঞ্চলের চেয়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সুন্দা মেগাথ্রাস্ট, সুমাত্রা ফল্ট জোন, সাগাইং ফল্ট এবং প্রধান হিমালয় থ্রাস্টের মতো ভূমিকম্প প্রবণ ফল্টের অবস্থান এই অঞ্চলেই। বিভিন্ন সময় ভূমিকম্প তছনছ করেছে বিশ্বের অন্যান্য মহাদেশের অনেক দেশও। 2010 সালে আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয় ক্যারিবিয়ান দেশ হাইতির বিস্তীর্ণ এলাকা। 1,60,000 মানুষ জীবন হারিয়েছিল সেই দুর্যোগে। বহু বাড়িঘর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, বাস্তুচ্যুত হয়েছিল লাখ লাখ বাসিন্দা। চলতি বছর কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। প্রাণ যায় কয়েক হাজার মানুষের। 7.7 মাত্রার সেই কম্পন অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 7 দেশে। 2 বছর আগে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল তুরস্ক সিরিয়া। 7.8 মাত্রার সেই ভূমিকম্পে তুরস্কেই 50,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছিল। সিরিয়ায় মেলে আরও 6,000 নিষ্প্রাণ দেহ। এছাড়াও ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত আফগানিস্তানে নিয়মিতই অনুভূত হয় কম্পন। চলতি বছর একাধিকবার ভূমিকম্প হয়েছে দেশটিতে, যাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ নতুন বাংলাদেশের পথে যাত্রা করবে বলেও উল্লেখ করেন তিনি। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন আনন্দ ও উৎসব মুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি। সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে 10টি মিশনে সেনা সদস্যরা কাজ করছেন। পরে অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তারা, পরিবার ও অনুষ্ঠানে স্বাগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার সাথেও একান্ত বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনীর এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিকবৃন্দ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সকালে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও। এছাড়া দিনের শুরুতে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব অকুতোভয় বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার এনে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রের উত্তরণে দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তাদের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গত 5 বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ভূমিকম্পের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, এটিকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই। আরও বলেন, বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে, কিন্তু যেসব ভবন আগে হয়েছে সেগুলোর 90% ভূমিকম্প টেকসই না। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেওয়া যাবে না। দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অগ্নিঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় 3 বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। ভূমিকম্প মোকাবেলায় সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আজকের ভূমিকম্পের পর আর ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, তাই প্রস্তুতি নিতে হবে। বিএনপির নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন না হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেন ডক্টর জাহিদ।
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোক্তার হোসেন পুলিশি হেফাজতে মারা গেছেন। পরিবারের অভিযোগ, নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে ডিএমপি। পরিবার জানায়, যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পল্লবী থেকে মোক্তার হোসেন ও বড় ছেলেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। সেখানে নিয়ে চালানো হয় নির্যাতন। মোক্তার বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি দাবি করেছে, কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 3 জনের তথ্যের ভিত্তিতেই মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আটকের সময় স্থানীয় জনতা তাকে কিল ঘুষি মেরে আহত করে। রাতে অসুস্থ বোধ করলে মোক্তারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানায় ডিবি। সেখানে চিকিৎসা শেষে আবারও ফিরিয়ে আনা হয় ডিবি কার্যালয়ে। সকালে মোক্তারের সারা শব্দ না পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে আটক হয়েছে 174 বাংলাদেশি সহ অন্তত 468 জন। বৃহস্পতিবার মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড এলাকা জুড়ে চালানো ব্যাপক অভিযানে আটক হয় তাদের। অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন বিভাগের 5 শতাধিক সদস্যের পাশাপাশি বহু অভিবাসন কর্মকর্তা। হাইল্যান্ডের ব্যবসায়িক এলাকা, নির্মাণ স্থান সহ মোট 4টি জোনে চলে দিনব্যাপী তল্লাশি। হাজারেরও বেশি প্রবাসীদের নথি ঘেটে বিভিন্ন অপরাধে আটক করা হয় অন্তত 468 জনকে। অভিযানে বাংলাদেশের পাশাপাশি আটক করা হয় মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ভারত সহ বহু দেশের অবৈধ অভিবাসীরা। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে, তবে রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিল করার সুযোগ আছে। ঝিনাইদহে এমনটাই বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে শৈলকুপায় এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, মাত্র 20 দিনের 1400-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ মিলেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত তাদের দোষী বলবে। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নারী সমাবেশে হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে পৌর শহরের পাটবাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপির নারী নেত্রী ও কর্মীরা। বক্তারা বলেন, 9 নভেম্বর নারী সমাবেশে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ও বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি এবং 24 নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর শাখা মহিলা দলের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় তিনি বলেন, ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না বলে মিথ্যাচার করছে একটি ইসলামিক দল। এমন দল ও তাদের প্রার্থীদের প্রতিহত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। রূপগঞ্জের পূর্বাচলে বর্ণাঢ্য মিলন মেলা করেছে ডুয়েটের প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন। সিশেল রিসোর্ট অ্যান্ড পার্কে দিনব্যাপী এই মিলন মেলায় আয়োজন করা হয়। এতে অংশ নেয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু। তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের কোনো বিকল্প নেই। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ডেজার 1000 প্রকৌশলী মিলে একটি সমৃদ্ধ রাষ্ট্র উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বন্ধুত্বের আড্ডা, সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলার মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের 2 ছেলের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মণিপুর বাজারে এসব কর্মসূচি হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত শুক্রবার স্থানীয় শাহজালাল বাহিনীর হামলার শিকার হয় সাবেক প্রধান শিক্ষক AKM আব্দুল বাড়ির 2 ছেলে মহসিন ও মজনু। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2024-এর 5 আগস্টের পর থেকে শাহজালাল বাহিনীর তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। ভূমিদস্যু শাহজালাল ও তার বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এলাকাবাসী। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।